আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা আলম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনায় মৃত্যু বাড়ছেই, হাসপাতালগুলোতে করুণ পরিস্থিতি, বেড নাই, অক্সিজেন নাই। কাল থেকে ৮ দিনের কঠোর লকডাউন, চলবে না গণপরিবহন, ব্যাংক, অফিস, আদালত, খোলা থাকবে শিল্প কারখানা। করোনায়ও অর্থনীতি সচল রাখছে সরকার, বঙ্গবন্ধুর পথে এগুচ্ছে বাংলাদেশ, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খালেদা জিয়ার অবস্থার উন্নতি, স্বাস্থ্য পরীক্ষা শেষে জানিয়েছেন চিকিৎসকরা। পূর্ণ মুক্তি দাবি ডাক্তার জাফরুল্লাহর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রতিদিনই ভাঙছে প্রতিদিনের রেকর্ড। রবিবার ছিল দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। সোমবার মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড, সেই রেকর্ডও ভেঙেছে। ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৮৩ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৯,৮২২-এ। লকডাউনে শৈথিল্য না দেখানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়, দেশে করোনায় মারা গেছে আরও ৮৩ জন। এ সময়ে ৩৪,৯৬৮ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৭,২০১ জনের। এতে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৬,৯১,৯৫৭ জন। শেষ ২৪ ঘন্টায় ৪,৫২৩ জন সহ মোট সুস্থ হয়েছে ৫,৮১,১১৩ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪২, শনাক্তের হার ২০.৫৯ এবং সুস্থতার হার ৮৩.৯৮। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কঠোর লকডাউনের পাশাপাশি করোনা বিস্তার ঠেকাতে সাধারণ মানুষের উচিত অন্তত কিছুদিনের জন্য হলেও ঘরবন্দি থাকা। ৭ দিন কিন্তু আসলে যথেষ্ট নয়। একটা ভাইরাস আমার শরীরে প্রবেশ করে সাধারণত ২ সপ্তাহ পর্যন্ত ভাইরাসটা কিন্তু প্রকাশিত হতে পারে। ফলে লকডাউন আমরা যে স্প্রেডটা আসলেই বন্ধ করতে চাই, তাহলে অন্ততপক্ষে ২ সপ্তাহ লকডাউন আমাদের দিতেই হবে। বিশেষজ্ঞদের মতে, শুধু লকডাউন ঘোষণা করলেই হবে না, কার্যকর লকডাউনে মনিটরিংয়ে সরকারি সংস্থাগুলোর আরও কঠোর হতে হবে। লকডাউন একটি কার্যকরী ব্যবস্থা। আমাদের ভিতর কিছুটা হলেও আমাদের এই রোগ বিস্তারটা কমে আসবে। সাথে সাথে মানুষের ভিতরে একটা সচেতনতা তৈরি হবে, একটা চাপ তৈরি হবে যে আসলেই আমরা কি পর্যায়ে পৌঁছে গেছি এবং করোনা ভাইরাস কি পরিমাণ আমাদের উপর প্রভাব ফেলেছে। সাথে সাথে আমাদের জনগণকে কিন্তু সচেতন হতেই হবে। লকডাউন একটা সাময়িক ব্যবস্থা। আমাদের কিন্তু বিস্তার, মৃত্যুর হার কমাতে গেলে আমাদের প্রতিটি নাগরিকের কিন্তু সমান দায়িত্ব আছে। করোনা বিস্তার ঠেকাতে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। করোনার সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। কোথাও কোথাও ভর্তির সুযোগ মিললেও অক্সিজেন এবং আইসিইউর অভাবে উপযুক্ত চিকিৎসা না পাওয়ায় মৃত্যুর কাছে হার মানতে হচ্ছে রোগীদের। হাসপাতালের চিকিৎসকরা বলছেন, সাধ্যমতো চেষ্টা করছেন তারা। রাজধানীর নয়াটুলার বাসিন্দা কুদরত আলী করোনায় আক্রান্ত হয়ে টানা ১১ দিন মুগদা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে সোমবার লাশ হয়ে বাড়ি ফিরলেন। তার এক ছেলেও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বাবার লাশের সঙ্গে বাড়ি ফেরার কোনো উপায় নেই তার। অপর ছেলের আফসোস, বাবার জন্য আইসিইউতে একটি সিট পাওয়া গেল না। আজ ৪-৫ দিন থেকে আইসিইউতে সিট দেওয়ার জন্য সিট নেই, কিন্তু আইসিইউতে ঢুকাতে পারিনি বাবাটা। মানে এই তো বেডে ছিল, ওইটাই দুঃখ, আর তো সব একদম ঠিক আছে। বাবা মারা গেছে, বড় ভাইটা এই যে বাড়িতে থেকেও বাবার জনজায় শরিক হতে পারছে না, সাথে যেতে পারছে না, এটা তো খুব মনের মাঝে ব্যথা কীরকম বুঝতে পারছেন, ওইটাই। কুদরতের স্বজনদের অভিযোগ, করোনা রোগীদের নিয়ে এখনও মানুষের মধ্যে নানা আতঙ্ক রয়েছে। রোগীদের হাসপাতালে আনতেও নানা ভোগান্তি পোহাতে হয়। কেউ ধরতেছে না। আমি ফিয়া মানিল্লা কইয়া কুলে কইরা বাসা থেকে হুইল চেয়ারে উঠাইছি, উঠাইয়া এখানে গাড়িতে হুবারে উঠাইছি, উঠে এখান থেকে কুলে কইরা আবার লামাইয়া ভর্তি করাইছি। অক্সিজেন বলছিল নাই, পরে আমি অক্সিজেন লাগানোর ব্যবস্থা করছি, এক ভাইয়ে ব্যবস্থা কইরা দিছে। পরে শনিবারে ওর ছেলের অবস্থা খারাপ হয়ে গেছে, ছেলেরও আইনা ভর্তি করাইছি। মুগদা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ৩০০-র বেশি রোগী হাসপাতালে চিকিৎসাধীন। মুমূর্ষু রোগীদের আইসিইউ দরকার হলেও কোনো সিট খালি নেই। চিকিৎসকরাও রোগীর সামলাতে হিমশিম খাচ্ছেন। আমাদের পর্যাপ্ত অক্সিজেন থাকা সত্ত্বেও দেখা যেত যে কোনো রুগীর হয়তো আগে একটা সিলিন্ডার দিয়েই ২৪ ঘন্টা পার হয়ে যেত। সেই ক্ষেত্রে হয়তো সিলিন্ডারের এখন
একটার জায়গায় 2টা বা 3টা লাগছে, ডিমান্ড বেড়ে গেছে। তো অনেক সময় দেখা যায় যে অক্সিজেন ডিমান্ড বেড়ে গেছে, আইসিইউতে ঘাটতি, আইসিইউতে লাইন হয়ে যাচ্ছে, সময় মতো আইসিইউ পাচ্ছে না। এক্ষেত্রে কিছু কিছু রুগী হয়তো খারাপ হয়ে যাচ্ছে। এত সংকট ভোগান্তি রোগীর মৃত্যুর মধ্যেও চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন অনেকেই। এই ব্যাধি থেকে রক্ষা পেতে স্বাস্থ্য সুরক্ষার বিকল্প নেই বলেও মনে করেন তাদের স্বজনরা। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। এদিকে করোনার 1 বছরেও স্বাস্থ্য খাতে গুণগত পরিবর্তন আসেনি বলে অভিমত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। তাদের মতে চিকিৎসা খাতে কাঠামো ও নীতিগত সংস্কারের পরিবর্তে সংশ্লিষ্টদের নজর বেশি অবকাঠামো তৈরি ও কেনাকাটার দিকে। গেল বছরের 8 মার্চে করোনার হানা বাংলাদেশে। করোনায় আক্রান্তের হার যত বাড়তে থাকে, চিকিৎসা খাতের বেহাল দশা ততই দৃশ্যমান হয়ে ওঠে। হাসপাতালগুলোতে ছিল না প্রয়োজনীয় অক্সিজেন সেবা, অভাব ছিল চিকিৎসকদের জন্য প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রীরও। বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী চলতি মার্চ থেকে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। শুরুর কয়েকদিনের মধ্যেই আবারও বেহাল দশা ফুটে উঠেছে হাসপাতালগুলোর। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সেবার মান বাড়লেও কাঠামোগত কোনো পরিবর্তন আসেনি। গত 1 বছরে বাংলাদেশের স্বাস্থ্যখাতে বেশ কিছু উন্নতি হয়েছে, তবে সেটি তাৎপর্যপূর্ণ কিনা সেটার ব্যাপারে আমাদের সন্দেহ রয়েছে। যেমন ধরুন, অনেকগুলো আইসিইউ বেড, ভেন্টিলেটর যন্ত্রপাতি কেনা হয়েছে, তবে তা স্থাপন করা হয়নি, অর্থাৎ মানুষের কাজে লাগেনি। হেলথ সিস্টেমের কি পরিবর্তন হলো, সেই হেলথ সিস্টেমের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। কারণ এই হেলথ সিস্টেমের পরিবর্তনের জন্য যে কাঠামোগত যে চিন্তাটা, সেই চিন্তাটা শুরুই হয়নি। স্থায়ী কাঠামোর জন্য আমরা যেটা বারবার সাজেস্ট করেছি সেটা হলো একটা ন্যাশনাল হেলথ কমিশন থাকা দরকার। হেলথ সেক্টরে যে কাঠামোগত পরিবর্তন, সেটা যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত কিন্তু এটা হবে। এটা যে সরকারই আসুক, যদি হেলথ সেক্টরকে এইভাবে চলতে দেওয়া হয় তাহলে কিন্তু এটা হবে। করোনার শুরুতে সরকারের প্রণোদনায় কয়েকটি হাসপাতাল সাময়িক সময়ের জন্য তৈরি করা হয়, কিন্তু হঠাৎ করে সেগুলো বন্ধের কি কারণ তা নিয়ে প্রশ্ন তোলেন বিশেষজ্ঞরা। যেখানে কেনাকাটা কনস্ট্রাকশন আছে সেখানে আমাদের ইন্টারেস্টটা বেশি থাকে, এটা পলিটিক্যাল মোটিভটা থাকে, যারা এর সাথে জড়িত আছে। বিশেষ করে হেলথ সেক্টরে একটা সমস্যা সেটা হলো এখানে একটা বড় সিন্ডিকেট চক্র আছে। এই সিন্ডিকেট চক্রই হচ্ছে যে আপনার কেনাকাটা ইত্যাদিকে এটাকে নিয়ন্ত্রণ করে। আমি তো মনে করি যে সরকার নিশ্চয়ই সিন্ডিকেট চক্র থেকে অনেক শক্তিশালী, এবং সরকার চাইলে সিন্ডিকেট চক্রটা ভেঙে দিতে পারে, এবং ভেঙে দিয়েই তারপরে হেলথ সেক্টরে যে পরিবর্তন সেটা করতে হবে। মহাখালীর ডিএনসিসি কাঁচা বাজারে একটি 1000 শয্যার বেশি একটি হাসপাতাল করা হয়েছিল। বসুন্ধরা কনভেনশন সেন্টারের ছাদে একটি 2000 শয্যার বেশি হাসপাতাল করা হয়েছিল। তাতে কিন্তু কোনো রোগী ভর্তি হয়নি, এবং হঠাৎ করে সেগুলো নাইও হয়ে গিয়েছে। প্রত্যাশিত যে উন্নতি সেটি না হয়ে বরঞ্চ যেই সব খাতে কেনাকাটা বা নগদ অর্থের লেনদেন বেশি, অবকাঠামো নির্মাণ ইত্যাদি, এইসব জায়গায় আসলে আমরা দেখেছি কাজের আগ্রহ সংশ্লিষ্টদের বেশি ছিল। স্বাস্থ্য খাতের বর্তমান অবস্থা বিবেচনা করে কার্যকর সংস্কারে পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। কাল থেকে শুরু হচ্ছে 8 দিনের লকডাউন। অফিস ও ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠান, গণপরিবহন বন্ধ থাকলেও খোলা থাকবে শিল্প কারখানা। শপিং মল ও দোকান বন্ধ থাকবে। কাঁচা বাজার, খাবার দোকান ও হোটেল রেস্তোরাঁ খোলা থাকবে নির্দিষ্ট সময়ের জন্য। করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি হঠাৎ করে অবনতি হওয়ায় 14 এপ্রিল ভোর থেকে 21 এপ্রিল মধ্যরাত পর্যন্ত সারা দেশে নানা বিধিনিষেধ দিয়ে 12 এপ্রিল লকডাউনের প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। 8 দিনের এই লকডাউনের সময় সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি অফিস ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে সকল কর্মকর্তা কর্মচারী নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন। বিমান, সমুদ্র, নৌ ও স্থলবন্দর এবং এই সংশ্লিষ্ট অফিস এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এই বন্ধের আওতায় সকল যে পরিবহন আছে, গণপরিবহন, দূরপাল্লার পরিবহন, আন্তঃজেলা পরিবহনগুলো বন্ধ থাকবে। খোলা থাকবে জরুরি পরিষেবাগুলো যতগুলো আছে, জরুরি পরিষেবা সেগুলো খোলা থাকবে, এবং শিল্প কলকারখানা সমূহ খোলা থাকবে। তবে শ্রমিকদের আনা নেয়ার ক্ষেত্রে নিজস্ব পরিবহনের ব্যবস্থা করতে হবে। ঔষধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনা, চিকিৎসা সেবা ও মৃতদের দাফনের মতো জরুরি কাজ ছাড়া কোনোভাবেই ঘরের বাইরে যাওয়া যাবে না। খাবারের দোকান ও হোটেল রেস্তোরাঁ দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা এবং রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত খোলা রেখে শুধু বিক্রি ও সরবরাহ করা যাবে। শপিং মল সহ অন্যান্য দোকান বন্ধ থাকবে। কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় পণ্য সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে উন্মুক্ত স্থানে বিক্রি করা যাবে। সুপ্রিম কোর্ট আদালতসমূহের জন্য প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। সারা দেশে জেলা ও মাঠ পর্যায়ের প্রশাসন এসব নির্দেশনা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে। প্রয়োজনে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির পক্ষে
আইনানুগ ব্যবস্থা নেওয়ার ক্ষমতা প্রদান করবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। স্বাস্থ্যখাত সংশ্লিষ্টরা বলছেন, শুধু প্রজ্ঞাপন জারি করলেই হবে না, এটা বাস্তবায়নে কঠোর হতে হবে প্রশাসনকে। যে সংক্রমণ রোধ করার কোনো বিকল্প নাই এবং সেজন্যই একটা সত্যিকার অর্থের লকডাউন বাস্তবায়ন করা উচিত এবং এই ব্যাপারে সংশ্লিষ্ট যারা আছেন তাদের যেমন দায়িত্ব আছে যে প্রজ্ঞাপনে জারি করা সকল ব্যবস্থা যেন সুস্পষ্টভাবে পালন করা হয় সেটা নিশ্চিত করা। একই সাথে জনগণ বা জনসাধারণ যারা আমরা আছি তাদেরও উচিত এই ব্যাপারে সহযোগিতা করা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। করোনা সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় রমজানে মসজিদে তারাবি ও প্রতি ওয়াক্তে জামাতে সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশ নেওয়ার নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সোমবার সন্ধ্যায় মন্ত্রণালয় থেকে পাঠানো নির্দেশনায় বলা হয়, ১৪ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মসজিদে প্রতি ওয়াক্তে ২০ জনের বেশি মুসল্লি থাকতে পারবেন না। তারাবিতে খতিব, ইমাম, হাফেজ, মুয়াজ্জিন ও খাদিম সহ সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশ নেবেন। জুমার নামাজে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা অংশ নেবেন। সশস্ত্র বাহিনীর উন্নয়নে বঙ্গবন্ধু দেখানো পথেই সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাহিনীর উন্নয়নে প্রশিক্ষণে জোর দেওয়ার পাশাপাশি ফোর্সেস গোল এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। করোনায় বৈশ্বিক স্থবিরতার মধ্যেও সরকার অর্থনীতি সচল রাখতে সক্ষম হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। সোমবার বঙ্গবন্ধু সেনানিবাস টাঙ্গাইলে শান্তির অগ্রসেনা অনুশীলনের সমাপনী পর্বে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বক্তব্যে বর্তমান প্রেক্ষাপটে শান্তি রক্ষা আরও চ্যালেঞ্জিং হয়ে ওঠার বিষয়টি উঠে আসে। জানান, সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ফোর্সেস গোলসহ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা। পেশাদার প্রশিক্ষিত সামরিক বাহিনী গঠনের লক্ষ্য নিয়ে আমরা ফোর্সেস গোল 2030 শীর্ষক একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়ন করে যাচ্ছি। কারণ 1974 সালে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের প্রতিরক্ষার নীতিমালা প্রণয়ন করেন। তারই ভিত্তিতে আমরা ফোর্সেস গোল প্রণয়ন এবং তা বাস্তবায়ন করে যাচ্ছি। করোনা ভাইরাস যখন সমস্ত বিশ্বে অর্থনীতিকে স্থবির করে দিয়েছে, তখনও আমরা আমাদের অর্থনীতিকে গতিশীল রাখার প্রচেষ্টা চালিয়েছি এবং আমাদের প্রবৃদ্ধি আমরা 5.4% অর্জন করতে সক্ষম হয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ছিল বহুজাতিক যৌথ সামরিক অনুশীলন। সোমবার অনুশীলনের সমাপনী দিনে ছিল বিশেষ আয়োজন। কয়েকটি দেশকে সাথে নিয়ে এমন আয়োজন করতে পেরে সন্তুষ্ট বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান। The exercise was designed on the theme of robust peacekeeping. It also aimed to share knowledge amongst the members of participating countries to enhance the capabilities of the respective army to promote world peace. অনুশীলনের মহড়া শেষে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ব্যবহৃত অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জামাদি ও মিলিটারি গেজেটসমূহ সমরাস্ত্র প্রদর্শন করা হয় বঙ্গবন্ধু সেনানিবাসে, যা দেখে প্রশংসা করেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান। I was very happy to note the employment of force multipliers, including the use of drones and UAVs to increase the operational efficiency of peacekeeping operations. এছাড়াও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভুটান, মালি এবং দক্ষিণ সুদানের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ফোর্স কমান্ডারগণ। পর্যবেক্ষক হিসেবে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সৌদি আরবের সামরিক প্রতিনিধিরা। এই সমরাস্ত্র প্রদর্শনী এবং শান্তির অগ্রসেনা অনুশীলনের মাধ্যমে তুলে ধরা হয় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অঞ্চলগুলোতে জটিল কোনো পরিস্থিতি তৈরি হলে আধুনিক কৌশলে কিভাবে সামরিক অভিযান চালানো হয়, যেখানে অংশ নিয়েছিল বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এবং ভুটানের 123 জন সেনা সদস্য। পুরো এই আয়োজনের উদ্দেশ্য ছিল শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া দেশসমূহের শান্তিরক্ষীদের সক্ষমতা কতটা বৃদ্ধি পেয়েছে তা তুলে ধরা। নাঈম হাসান, বাংলা ভিশন, বঙ্গবন্ধু সেনানিবাস, টাঙ্গাইল। করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগের চেয়ে সুস্থ আছেন, জানিয়েছেন তাঁর চিকিৎসকরা। তিনি স্বাভাবিক খাবার খেতে পাচ্ছেন। খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। করোনায় আক্রান্ত বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করতে বৈঠক করেছেন তার ব্যক্তিগত মেডিকেল বোর্ড। এই মেডিকেল বোর্ড সোমবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের বাসা ফিরোজায় বৈঠক করেন।
পরে চিকিৎসকরা সাংবাদিকদের জানান বেগম জিয়া এখন আগের চেয়ে ভালো আছেন। খালেদা জিয়া ছাড়াও বাড়ির যে 9 জন করোনায় আক্রান্ত হয়েছেন তারাও ভালো আছেন বলে জানান। খুব নিবিড়ভাবে ম্যাডামের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছি এবং প্রতি রাতে আমরা যারা বিভিন্ন বিশেষজ্ঞ বসে সেই পর্যবেক্ষণ একসাথে আমরা রিভিউ করছি। এখন পর্যন্ত ওনার কোনো টেম্পারেচার নাই, ওনার খাওয়ার রুচি ঠিক আছে, উনি ঘ্রাণ পাচ্ছেন, এমনকি স্বাভাবিক চলাফেরাটাও ওনার ব্যাহত হয়নি। সরকার গত বছরের 25 মার্চ মানবিক বিবেচনায় শর্ত সাপেক্ষে বেগম জিয়াকে সাময়িক মুক্তি দেয়। তখন থেকে তিনি গুলশানে নিজের ভাড়া বাসা ফিরোজায় থেকে ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। আমরা এভরি 48 আওয়ার্স ওনার বায়োকেমিক্যাল টেস্টগুলো করব এবং আমরা যদি কোনোভাবে দেখতে পাই, বুঝতে পারি কোনো ব্যবস্থা নেওয়া দরকার, সেই ব্যবস্থা আমরা তাৎক্ষণিকভাবে নেব বলে প্রস্তুত আছি এবং সেইভাবে আমরা চিকিৎসাও চালিয়ে যাচ্ছি। উনি খুব স্পিরিটেড আছেন, উনি সবার কাছে দোয়া চেয়েছেন এবং বলেছেন সবাই যেন ওনার জন্য দরকার এবং সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলে। চিকিৎসকদের 4 সদস্যের প্রতিনিধি দলে ছিলেন প্রফেসর ডাক্তার FM সিদ্দিকী, ডাক্তার AZM জাহিদ হোসেন, ডাক্তার আব্দুস শাকুর খান, ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। শিহাব হোসেন, বাংলাভিশন, ঢাকা। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়েছে। সোমবার বাদ-জোহর নয়াপল্টন মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়। দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন। বেগম জিয়ার করোনায় সংক্রমিত হওয়ার খবরে আল্লাহর কাছে আশু রোগ মুক্তি চেয়ে এ দোয়া করা হয়। সব ধরনের রোগ থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। বিকালে ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে প্রার্থনা করা হয়। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে এ প্রার্থনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করা হয়। এদিকে তেজগাঁওয়ে রোজারি চার্চের নিয়মিত প্রার্থনায়ও বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করা হয়। এদিকে করোনা আক্রান্ত হওয়ার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। সম্প্রতি কয়েকটি আন্দোলন কর্মসূচি থেকে গ্রেফতার করা ছাত্র জনতার মুক্তির দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে আটকদের পরিবারের সদস্যরা। এতে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, বেগম জিয়ার সুস্থতার জন্য মানসিক স্বস্তি প্রয়োজন, তাই তাকে সম্পূর্ণরূপে মুক্তি দেওয়া উচিত। এ সময় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু অভিযোগ করেন, তাদের সংগঠনের বেশ কয়েকজনকে সম্প্রতি আটক করে নির্যাতন করা হয়েছে, অনেকেই কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন। খালেদা জিয়া উনার করোনা ধরা পড়েছে, এখন যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে, যেহেতু উনি করোনা আক্রান্ত হয়েছেন, ওনাকে মুক্ত করে দেওয়া যাতে উনি ওনার নিজের খোলা মনে চিকিৎসা নিতে পারেন। উনি বন্ধ রোগের মানুষের তিনি না থাকলে চিকিৎসা ভালো হয় না। এখানে মানবিক হওয়ার জন্য আমি বুঝি আমার মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে মানবিক হওয়া খুব কঠিন কাজ। হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমেদ শফির মৃত্যুর ঘটনায় বর্তমান আমির জুনায়েদ বাবুনগরী, আজিজুল হক ইসলামবাদী সহ 43 জনের নাম উল্লেখ করে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পিবিআই। সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা আহমদ শফিকে হত্যার অভিযোগে গত বছরের 17 ডিসেম্বর চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবলু কুমার দের আদালতে মামলা করেন তার শ্যালক মোহাম্মদ মাইনুদ্দিন রুহি। আদালত মামলাটি তদন্তের দায়িত্ব দেয় পিবিআইকে। 1 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। ওই মামলায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক সহ 36 জনকে আসামি করা হয়। ভোক্তা পর্যায়ে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম সরকারি পর্যায়ে 12.5 কেজি 591 টাকা এবং বেসরকারিতে 12 কেজি সিলিন্ডারের দাম 975 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। প্রথমবারের মতো এ জ্বালানি পণ্যের দাম ঘোষণা করল বিইআরসি। গত 14 জানুয়ারি গণশুনানি শেষে সোমবার ভার্চুয়াল বৈঠকে এলপিজি সিলিন্ডারের দাম ঘোষণা দিল তারা।
বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল বলেছেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের ভোক্তা পর্যায়ে ঠিক করে দেয়া এই দাম 12 এপ্রিল থেকে কার্যকর হবে। এশীয় অঞ্চলে সৌদি আরামকো নির্ধারিত প্রতি মাসের এলপিজি দাম বিবেচনা করে বাংলাদেশ ও আরামকোর দামের সাথে সমন্বয় করবে। আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে প্রতি মাসে দাম সমন্বয় করা হবে। লকডাউনের কারণে নির্ধারিত সময়ে দুদিন আগেই পর্দা নামল অমর একুশে বই মেলার। শেষ দিনের মেলায় অর্ধশতাধিক নতুন বই বের হলেও দর্শক উপস্থিতি ছিল খুব কম। ভাইরাসের সংক্রমণ রোধে দেশ জুড়ে কঠোর লকডাউনের শুরুর একদিন আগেই ভাঙল লেখক, প্রকাশক ও পাঠকদের মিলন মেলা। করোনা আতঙ্কে খুব একটা জমজমাট ছিল না শেষ দিনের মেলা প্রাঙ্গণ। মেলাকে ঘিরে প্রায় 100 কোটি টাকা লগ্নি করলেও তাদের বই বিক্রি হয়েছে 3.25 কোটি টাকারও কম। দাবি পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির। ক্ষতি কাটাতে আবুধাবির মতো বাংলাদেশ সরকারকেও প্রকাশকদের কাছ থেকে বই কিনতে 100 কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন প্রকাশকরা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দেশে করোনার মৃত্যু বাড়ছে, হাসপাতালগুলোতে করুণ পরিস্থিতি, বেড নাই, অক্সিজেন নাই। কাল থেকে 8 দিনের কঠোর লকডাউন, চলবে না গণপরিবহন, ব্যাংক, অফিস, আদালত, খোলা থাকবে শিল্প কারখানা। করোনায়ও অর্থনীতি সচল রাখছে সরকার, বঙ্গবন্ধুর পথেই এগোচ্ছে বাংলাদেশ, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খালেদা জিয়ার অবস্থার উন্নতি, স্বাস্থ্য পরীক্ষা শেষে জানিয়েছেন চিকিৎসকরা। পূর্ণ মুক্তি দাবি ডাক্তার জাফরুল্লাহর। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ।